ম্যাডাম, আপনার গ্যাস আইছে। ও আচ্ছা, গ্যাসের বোতল নিয়ে আসছো? তা তোমার গ্যাসের বোতলের দাম কত? ম্যাডাম, 1850 টাকা। 1850 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। হায় আল্লাহ, এ তো দেখছি আমার প্রাক্তন স্বামী। কিন্তু আমার প্রাক্তন স্বামী আমার বাসায় গ্যাস ডেলিভারি করতে আসছে, বিষয়টা কি আমি তো ঠিক বুঝলাম না। ওর তো টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, তাহলে ওর এমন কি অভাব পড়লো যার কারণে ও মানুষের বাসায় বাসায় গ্যাস ডেলিভারি করতেছে? এর মধ্যে নিশ্চয়ই একটা রহস্য আছে, আর এই রহস্যটা অবশ্যই আমার উন্মোচন করতে হবে। আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি তো এইভাবে ওর সামনে যেতে পারবো না, তাহলে ও আমাকে চিনে ফেলবে। হ্যাঁ, আমি আমি কি করব? বুদ্ধি পাইছি। আমি আমার এই শাড়ি দিয়ে মুখটা ঢেকে ফেলি, যেন ও আমাকে চিনতে না পারে। তারপর আমি ওর সামনে যাব। তাই করি। ম্যাডাম, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আসছি। আচ্ছা, আমাদের বাসার লিফটটা তো নষ্ট, আপনি কি এই 7তলা বেয়ে বেয়ে এই গ্যাসের বোতল নিয়ে আসছেন? হ্যাঁ ম্যাডাম, এই গ্যাসের বোতল নিয়ে 7তলা সিঁড়ি বেয়ে এখানে আইছি। কাঁধ মাত পুরো ব্যথা হয়ে গেছে ম্যাডাম, অনেক ভারী তো, অনেক কষ্ট হয়েছে। আর তার থেকে বড় কথা ম্যাডাম, আমাদের এরকম কষ্ট করার অভ্যেস আছে। ম্যাডাম, আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। এরকম আরও 10টা বোতল আছে, মানুষের বাসায় আমার দিতে হবে। হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমি তো এই গ্যাস সিলিন্ডারের বোতল লাগাইতে পারি না। ওইদিকে আমার কিচেন আছে, আপনি একটু কিচেন রুমে গিয়ে এই গ্যাস সিলিন্ডারের বোতলটা ফিটিং করে দিয়ে আসো, আমি আবার ফিটিং করতে পারি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি লাগাই দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সোফায় এসো, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম। কি ব্যাপার, আমার প্রাক্তন হাজবেন্ড ও গ্যাস ডেলিভারির কাজ করতেছে, কিন্তু ওর তো টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না, তাহলে ওর এমন কি হইলো, এমন কি অভাব আসলো যার কারণে ওর মানুষের বাসায় বাসায় গ্যাস ডেলিভারি করতে হইতেছে? বিষয়টা আমার উন্মোচন করতেই হবে। ম্যাডাম, আপনার গ্যাসের সিলিন্ডার লাগাই দিয়েছি। অন্য আমার টাকাটা দেন, আমি যাইগা। আমার আরো অনেক বাসায় যাইতে হইব। ও, গ্যাস সিলিন্ডার ঠিকঠাক লাগাই দিয়ে আসছেন তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, টাকাটা তো দিবই। তার আগে আপনি বসেন না, আপনি তো 7তলা সিঁড়ি বেয়ে বেয়ে কষ্ট করে আসছেন গ্যাস সিলিন্ডারের বোতল নিয়ে, আপনার অনেক কষ্ট হয়ে গেছে। আমি একটা কাজ করি, আপনি যেহেতু এত কষ্ট করে আসছেন, আমি আপনার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানাই নিয়ে আসি, কেমন? না না ম্যাডাম, এখন শরবত খাওয়ার সময় নাই। আমার আরো অনেক বাসায় গ্যাস ডেলিভারি দিতে হইব। আর না গেলে মহাজন চিল্লাচিল্লি করবো। আপনি আমার টাকাটা দেন, আমি যাইগা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা তো অবশ্যই দিব। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি বসেন না, বসেন। আরে রে, কি করতেছেন আপনি? নিচে কেন বসতেছেন? ওঠেন, আপনি সোফায় বসেন। ম্যাডাম, এটা আপনি কি কইতাছেন? আমার পুরো শরীর নোংরা হয়ে আছে, তাছাড়া এই যে জামা কাপড়লিও গন্ধ হয়েছে। আপনার এত দামি সোফা, এখানে যদি আমি বসি আপনার সোফা নোংরা হয়েছে ম্যাডাম। আমি এখানেই ভালো আছি, আপনি আমার টাকাটা দেন, আমি যাইগা। আরে, আপনি এসব কি কথাবার্তা বলতেছেন? আপনার গায়ে নোংরা লেগে আছে মানে? আর শোনেন, একটা মানুষের চাইতে কখনো সোফার দাম বেশি হইতে পারে না। কোনো সমস্যা নেই, আপনি সোফায় উঠে বসেন, উঠে বসেন। আর আমি আপনার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই। 2-4 মিনিট দেরি হইলে কোনো প্রবলেম হবে না, আমি নিয়ে আসবো। আচ্ছা ম্যাডাম, আপনি যখন এত করে কইতাছেন, যান নিয়ে আসেন। আচ্ছা। আল্লাহ, একটা সময় ছিল আমার বাসায় এরকম দামি দামি সোফা ফেলানো ছিল। সব সময় 2-3টা কাজের মেয়ে আমার বাসায় থাকতো। আর আজকে আজকে আমি রাস্তার একজন ফকির হয়ে গেছি, সামান্য একজন গ্যাস ডেলিভারি। সবই নিয়তির খেলা। যাকগে, এগুলো ভেবে আর লাভ নাই। এই যে নেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
ম্যাডাম, সত্য কথা বলতে না, গলাটা অনেক শুকাই গেছিল। তো আপনি যে মানে শরবত বানায় খাওয়ালেন না, আপনার প্রতি অনেক খুশি হয়েছি ম্যাডাম। দেন এবার আমার টাকাটা দেন, আমি জায়গা। হ্যাঁ, এনেন আপনার টাকা। ম্যাডাম, আমার গ্যাসের দাম তো 1850 টাকা, কিন্তু এখানে তো আপনি 2000 টাকা দিচ্ছেন, বাকি 250 টাকা তো আমার কাছে নাই ম্যাডাম। না না, কোনো সমস্যা নাই। এখানে আপনার গ্যাস বিল যে কয় টাকা, ওই কয় টাকা দেওয়া আছে, আর বাকি যে টাকাগুলো আছে ওগুলো আপনার টিপস। আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। ম্যাডাম আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। আচ্ছা, দাঁড়ান না, একটা কথা বলি। আপনাকে না আমার অনেক পরিচিত পরিচিত মনে হয়। আচ্ছা, আপনি আমার বান্ধবী নেহার হাজবেন্ড না? হ্যাঁ, আমি তো নিয়ার হাজবেন্ড, কিন্তু ম্যাডাম আপনি আপনি আমাকে কীভাবে চিনেন? নেহা আপনার বিষয়ে আমাকে অনেক কথা বলছিল। আপনার নাকি টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না। গুলশানে আপনার ফ্ল্যাট ছিল। তারপর হচ্ছে আপনার অনেক টাকা পয়সা ছিল। আপনি নাকি কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করে আমার বান্ধবী নেহাকে বাসা থেকে বের করে দিয়েছেন। কিন্তু হঠাৎ আপনার কি হলো? আপনার তো তাহলে ভালো থাকার কথা। মেয়েটা নাকি অনেক বড়লোক ছিল। তাহলে আপনার এমন কি হলো যার কারণে আপনি মানুষের বাসায় বাসায় গ্যাস ডেলিভারির কাজ করতেছেন? ম্যাডাম, সে অনেক বড় ইতিহাস, এখন এগুলো বলার সময় আমার নাই, আর আমি বলতেও চাই না ম্যাডাম। আমি আসি। দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? দেখেন, আমার না কেমন যেন কৌতূহল জাগছে আপনার এই বিষয়টা শোনার জন্য। আসলে কি হয়েছে আমাকে একটু বলেন তো। আপনার মানে এমন কি প্রবলেম হইলো যার কারণে আপনি কোটিপতির থেকে একজন গ্যাস ডেলিভারি হয়ে গেলেন? আমি বুঝলাম না। ম্যাডাম, এত করে যখন আপনি বলছেন, তাহলে শোনেন। আমাদের গল্পটা ছিল 2023-এ। ম্যাডাম, নেহা যে কলেজে পড়তো না, ওই কলেজের পাশে আমার বাড়ি ছিল। নেহাকে আমি অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম। একসময় নেহাও আমার ভালোবাসাটা বুঝতে পারে। আর সেখান থেকে 1 বছর, 1 বছর না আমাদের ভালোবাসা চলে ম্যাডাম। আস্তে আস্তে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই, কিন্তু নেহা অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল, আমি অনেক গরিব ছিলাম ম্যাডাম। আমি বিয়ে করতে চাইলাম না ম্যাডাম, ওর ফ্যামিলি কখনো মেনে নিতে চায়নি। তখন কি করব? ভালো তো বাসি, বিয়ে না করে কেমনে থাকি বলেন? তারপর আমরা দুজন পালাই বিয়ে করি। পালাই বিয়ে করার পর তো আমাদের আর কিছুই থাকে না, আর নেহারও মনে করেন কারোর সঙ্গে সম্পর্ক থাকে না। এদিকে আমরা দুজন বাসা থেকে বেরোয় আসি, আমাদের তো সংসার চালাতে হবে, কিছু না কিছু করতে হবে। আমরা দুজন ঢাকা শহরে আসি ম্যাডাম। ঢাকা শহরে এসে অনেক কাজ খোঁজার চেষ্টা করি, কিন্তু কোথাও না ম্যাডাম, আমাদের কাজ হয় না। কাজ হবেই বা কী করে বলেন? আমাদের তো আর তেমন পরিচিত কেউ নাই, মামা খালু নাই। তো কী করব? দিন শেষে তো কিছু না কিছু করতে হবে, তাই না? নিজেদের চালাতে হলে, চলতে হলে। পরে আমরা কি করব ভেবে উঠে পারছিলাম না। তখন নেহাই আমাকে একটা বুদ্ধি দিল ম্যাডাম। নেহার কানের দুটো স্বর্ণের কানের দুল ছিল ম্যাডাম। ও বলল, এই কানের দুল দুটা বিক্রি করে আমরা যে কোনো একটা ব্যবসা শুরু করি। আমি তখন ওকে বললাম যে, না নেহা, এটা তো তোমার স্মৃতি, তাই না? তোমার কাছে একটাই সম্বল আছে, এই কানের দুল। এখন যদি তুমি এই দুটা বিক্রি করে দাও, তাহলে তোমার তো স্মৃতি বলে কিছু থাকবে না। তখন কি করবা তুমি? সারা জীবন তো আমাকেই দোষারোপ করবা যে আমার শেষ সম্বলটুকু তোমার জন্য বিক্রি করতে হলো। নেহা আমারে বললো, আরে না না, এখন তো তুমি আমার, আমি তোমার, তাই না? এরকম কানের দুল যদি আল্লাহ আমাদের দিকে চাই, আবার বানিয়ে নিব। তুমি এই কানের দুল দুটা বিক্রি করে যে কোনো একটা ব্যবসা শুরু করো। তো কানের দুল দুটা বিক্রি করে আমরা একটা চায়ের দোকান দিই ম্যাডাম। চায়ের দোকান দিয়ে না অনেক কষ্ট করতাম ম্যাডাম, অনেক পরিশ্রম করতাম, কিন্তু দিন শেষে আমরা দুজনে একসঙ্গে থাকতাম, একে অপরকে ভালোবাসতাম। এই করতে করতে ম্যাডাম বেশ ভালোই যাচ্ছিল আমাদের জীবন। ডাল ভাত খেয়ে আমাদের জীবনটা পার হয়ে যাচ্ছিল। আমরা না ম্যাডাম আস্তে আস্তে দোকানদারি করতে করতে বেশ ভালোই টাকা জমাইছিলাম। আর সেই টাকা দিয়ে আমরা একসময় একটা মুদি দোকান দিই ম্যাডাম। মুদি দোকান দেওয়ার কয়েক বছর পর আমরা দুজনে মিলে একটা ছোটোখাটো গার্মেন্টস ফ্যাক্টরি খুলি। সেটা ভালোই চলছিল ম্যাডাম। আমরা যেটাই বানাতাম না, সেটা মার্কেটে খুব ভালোই চলতো। যাই বানাতাম ভালোই সেল হতো, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টই পেতাম। আস্তে আস্তে নেহা আমাকে বললো যে, কাবির, আপনাদের তো মাল ভালোই চলছে মার্কেটে, তাই না?
আমরা আরও 2টা ব্রাঞ্চ বাড়াই। তো ওর বুদ্ধি শুনে আমরা আরও 2টা গার্মেন্টস ফ্যাক্টরি খুলি। তো সেখান থেকে না ম্যাডাম আমাদের আরও উন্নতি হচ্ছিল। এক সময় আমাদের মাস শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসতো। আর সেখান থেকে আপনার গুলশানে একটা ফ্ল্যাট কিনি, নিহার আমি দুজন মিলে। আস্তে আস্তে না ম্যাডাম আমাদের ভালোই চলছিল, ভালোই দিন যাচ্ছিল। ওই যে ম্যাডাম কথায় আছে না, যে যদি ফকির না কখনো কোটিপতি হয় তাহলে পিছনের কথা মনে রাখে না, তেমনই না আমিও ফিরছিলাম। একদিন ওই গার্মেন্টসের একটা বায়ার আসছিল, মেয়ে বায়ার, আমাদের গার্মেন্টসে ডিল করতে। তো ওই বায়ারটাকে দেখে না আমার ভালো লাগছিল বলে ভুল, ওই মেয়েটাই আমাকে প্রথমে ওর ফান্দে ফেলায়। ওই মেয়েটা না আমাকে পেমেন্ট প্রস্তাব দেয়, আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমি না প্রথমে রাজি হয়েছিলাম না, কারণ আমি তো ভাবতাম যে আমার নেহা আছে, নেহা আমার স্ত্রী, আর যাই হোক ওর সঙ্গে তো আমি কখনো বেইমানি করতে পারবো না, কারণ আজকে আমি যেখানে আসছি ওর জন্যই তো আসছি, তাই না? কিন্তু ওই যে ওই মেয়েটা না ম্যাডাম ছলে বলে কৌশলে আমাকে গলিয়ে ফেলছিল। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে আরও বলছিল যে বিদেশে আমার বাড়ি করে দেবে, গাড়ি করে দেবে, আরও 2টা গার্মেন্টসের মালিক বানিয়ে দেবে। এগুলো বলে না ম্যাডাম ওর প্রেমের ফান্দে আমাকে ফেলাইছিল। আর আমিও না বোকার মতো ওর প্রেমের ফান্দে পড়ে যায়। এই করতে করতে না ম্যাডাম 3-4 মাস ওই মেয়ে বায়ারটার সঙ্গে আমার সম্পর্ক চলে। সম্পর্ক চলাকালীন নেহার সঙ্গে শুরু হলো আমার ঝগড়া। আমি নেহাকে সহ্য করতে পারতাম না, দিন রাত ওর সঙ্গে ঝগড়া করতাম, মারধর করতাম। রাত করে বাসায় যেতাম, নেশা করে বাসায় যেতাম, বাসায় গিয়ে ওকে মারধর করতাম। বিশ্বাস করেন ম্যাডাম, নেহারা অনেক কান্নাকাটি করতো। ওর এই দুঃখের কথা না কাউকে বলতে পারতো না, কাকেই বা বলবে বলেন? ও তো আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসছিল। এগুলো শোনার মতো ওর কোনো লোক ছিল না, সবই মুখ বুঝে সহ্য করতো। আমি যা করতাম ও তাই সহ্য করতো, ও কোনো প্রশ্ন করতো না। এইভাবে চলতেই থাকলো, চলতেই থাকলো। এক পর্যায়ে আমি কি করলাম জানেন ম্যাডাম? ওই মেয়ে ভাইয়েরটাকে বিয়ে করার জন্য আমি নিয়াকে মারধর করলাম, অনেক মারধর করে ওকে আমি বাসা থেকে বের করে দিলাম। ম্যাডাম বিশ্বাস করে, বাসা থেকে যখন বের করে দিচ্ছিলাম না নিহাকে, নিহা অনেক কান্নাকাটি করতেছিল, অনেক কান্না করতে করতে আমাকে কি বলছিল জানেন? যে কাবির, তুমি আজকে অনেক টাকা পয়সার মালিক হয়েছো, অনেক কোটিপতি হয়েছো, তুমি আর এখন আমাকে আর ভালো লাগে না, তুমি আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আমার কোনো অভিযোগ নেই কাবির তোমার প্রতি, কিন্তু হ্যাঁ, তুমি আজকে আমার সঙ্গে যে কাজটা করলে না কাবির, একদম ঠিক করো নাই। ওই পরে একজন আছে, আল্লাহ কখনো ছাড় দেয় না, আল্লাহ তোমার বিচার ঠিকই করবে। তুমি আজকে আমার সঙ্গে যে ব্যবহারটা করলে না, আমাকে বাড়ি থেকে বের করে দিলে না, একদিন দেখো কাবির, একদিন তুমি দেখো আল্লাহ ঠিকও তোমাকে এইভাবে রাখবে। তুমি রাস্তায় রাস্তায় থাকবে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা তোমার কিছুই থাকবে না। আর আজকে যার জন্য তুমি আমার সঙ্গে এমনটা করলে না, ওই মেয়েটাও না তোমাকে কখনো ভালোবাসবে না, কখনো ভালোবাসবে না। তুমি এটা মাথায় রেখো। ম্যাডাম এটা বলে না কান্দতে কান্দতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আর তারপর 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 ওই বাইরের মেয়েটাকে আমি বলি আমার বাসায় ওকে আনি। আমার বাসায় আনার পর আমি বলি যে ঠিক আছে, আমি তো আমার ওয়াইফকে ডিভোর্স দিয়েই দিয়েছি, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাহলে এখন আমার আরও 2টো গার্মেন্টস ফ্যাক্টরি বানিয়ে দাও, আমাকে বিদেশে বাড়ি বানিয়ে দাও। তখন ওই মেয়ে বাড়িটা কি বলতো জানেন? হ্যাঁ দেবই তো, সবই তো শুরু হলো, কয়েকদিন যাক, কয়েকদিন যাক, তারপরে তোমার সব কিছু আমি বানিয়ে দেব। কিন্তু কয়েকদিন যার কথা বলে ম্যাডাম, একদিন হঠাৎ রাত্রেবেলা আমি বাসায় আসি, এসে দেখি একটা ছেলে আমাদের বাসায় বসা। এক ছেলেটা আর কেউ না ম্যাডাম, এই ছেলেটা হচ্ছে ওই বায়ের মেয়েটার স্বামী। আমি এটা দেখে না ম্যাডাম অবাক হয়ে গেলাম। আমি ওকে প্রশ্ন করলাম, এই ছেলে কে, এই ছেলে আমার বাসায় কী করতেছে? তখন না ও হাসতে হাসতে সব কিছু বলে। আমি তখন কি করবো ম্যাডাম ভেবে উঠে পারছিলাম না, না আসলে মানে সহ্য করতে না পারি না ম্যাডাম, আমি ওর গায়ে হাত তুলতে গেছিলাম। আমি যখনই গায়ে হাত তুলতে গেছিলাম ম্যাডাম, ওরা 2জন মিলে আমাকে ধরে অনেক মারধর করে আমাকে এখানে ঘুষি মারে। আমার অনেক কষ্ট হয়েছিল, দাঁত দিয়ে রক্ত আসছিল। ঘুষি মারার পরে ওরা 2জন মিলে ম্যাডাম আমাকে বেঁধে রাখছিল, বেঁধে রেখে আমার যত সহায় সম্পত্তি আছে, গাড়ি বাড়ি আছে, সব সব ওদের নামে লিখে নিয়েছিল ম্যাডাম। লিখে নিয়ে না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার তখন কিছু করার ছিল না, কারণ আমার তো কিছু করার নাই, সব তো ওরা নিয়ে নিয়েছে, তাই না ম্যাডাম? তখন আমি আর কি করতাম? আমি কান্না করতে করতে
বাসা থেকে বের হয়ে যাই, তখন না ম্যাডাম আমার নেহার কথা খুব মনে পড়তেছিল। যে ও যাওয়ার সময় যে কথাটা বলে গেছিল না, যে আল্লাহ কখনো ছাড় দেয় না, আমি ওর সঙ্গে যে কাজটা করেছি, হয়তো এটার শাস্তি আমি পেয়ে গেছি আজকে। কান্না করতে করতে না ম্যাডাম আমি বাইরে চলে আসি। আসার পরে আমি নেহাকে অনেক অনেক জায়গায় খুঁজছি ম্যাডাম, অনেক জায়গায়, কিন্তু কোথাও নেহাকে পাই নাই। যদি ওকে সামনে পাইতাম না ম্যাডাম, ওর পা দুখন জড়িয়ে ধরে বলতাম যে নেহা আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও, আপনাকে আবার আগের মতো শুরু করতে পারি না। কিন্তু কিন্তু নেহাকে আমি কোথাও খুঁজে পাই না। ওর আল্লাহই জানে ও কোথায় আছে, কেমন আছে। আর এরপর থেকে না ম্যাডাম, দিন শেষে তো নিজেকে চলতে হলে কিছু না কিছু করতে হবে, তাই না? নিজের জীবিকা নির্ভর করতে গেলে তো কিছু করতে হবে। কাজ খুঁজলাম অনেক জায়গায়, কেই বা কাজ দিবে বলেন? ওই যে ফকির থেকে কোটিপতি হয়ে গেছিলাম না, আর কোটিপতি হয়ে যাওয়ার পরে তো সমস্ত কাজ কাম ভুলেই গেছিলাম। পায়ের উপর পা তুলে খাওয়ার অভ্যাস ছিল, কোনো কাজই করতে পারতাম না। কেই বা কাজ দেবে বলেন? যেখানে কাজে যেতাম, একদিন কাজ করা দেখে ওই মহাজন দ্বিতীয় দিন আমাকে আর কাজে রাখতো না। ওই যে আমি তো কোনো কাজ করতে পারি না। তো আস্তে আস্তে মানে এক পর্যায়ে আমি একটা গ্যাসের দোকানে কাজ নিই। গ্যাসের দোকানে কাজ নিই, সেখানেই সারাদিন সকালে মনে করেন 6টার সময় দোকানে আসি, আর রাত 10টার সময় বাসায় যাই। সারাদিন না ম্যাডাম এই গ্যাস ডেলিভারি করে আমার জীবনটা কেটে যায়। এভাবে জীবন কাটিয়ে আর যতটুকু সময় পাই নেহাকে খুঁজি রাস্তাঘাটে। যে বাসায় যাই না ম্যাডাম, নেহাকে খুঁজি যে এই বাসায় নেহা আছে কি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, নেহার দেখা কখনোই পাই নাই। আর ওপর আল্লাহই জানে যে আমি যতদিন বেঁচে আছি, বেঁচে থাকতে থাকতে হয়তো নেহার সঙ্গে আমার দেখা হবে কি হবে না, সেই জানে। এইভাবে না ম্যাডাম বেঁচে আছি, জীবনে আর কিছু করার ইচ্ছা নাই। কারণ জীবনে যে ভুলটা আমি করেছি, আমি বলবো এই ভুলটা যেন আর কেউ না করে, কেউ না করে। ম্যাডাম অনেক কথা বলে ফেললাম, আসলে মনে জমেছিল তো অনেক কষ্টের কথা। এই কষ্টের কথাগুলো বলার মতো কোনো মানুষ পাচ্ছিলাম না, কাকেই বা বলবো বলেন? কেউ আছে কি আমার জীবনে? কেউ নেই। তবে আজকে আপনি এত করে শুনতে চাইলেন, এজন্য আপনাকে শোনালাম। আপনার সঙ্গে যদি কখনো নিহাত দেখা হয়, তাহলে কি বলেন যে তোর অবাগা স্বামী তোকে পাগলের মতো খুঁজে বেড়ায়। ম্যাডাম ঠিক আছে, আমি অনেক কথাই তো বলে ফেললাম, আমি আজকে আসি। আরে দাঁড়ান না, আমি আপনার সব কথাই শুনলাম। আপনার কথা শুনে আমার সত্যি খুব কষ্ট লাগলো। আচ্ছা, যদি আপনি নেহাকে এখন আপনার সামনে বসা দেখেন, তাহলে আপনি কি করবেন? ও ম্যাডাম, আপনি কি আমার সাথে মজা করতেছেন? নেহা, নেহা আমার সামনে কোথা থেকে বসে থাকবে বল? আমার সামনে তো আপনি বসে আছেন। নেহা, নেহা তুমি, তুমি কেমন আছো নেহা? আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমার সাথে আবার এভাবে দেখা হবে নেহা। তুমি কেমন আছো নেহা? এতক্ষণ তুমি ছিলে, তুমি আমার কথাগুলো শুনছো নেহা? হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি। আগের থেকে অনেক বেশি ভালো আছি। আচ্ছা, একটা কথা বলো তো, আমার ভালোবাসায় কি কমতি ছিল যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আমি তো তোমার কখনো কোনো ক্ষতি করিনি, বরঞ্চ আমি তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে, আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তোমার হাত ধরছিলাম, তোমাকে বিয়ে করছিলাম। তুমি যখন শূন্য পকেটে ছিল না, যখন তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, যখন তুমি বেকার ছিলা, সেই অবস্থায় আমি তোমার পাশে ছিলাম। শূন্য পকেটে আমি তোমার হাত ধরছিলাম। আর যখন তোমার পকেট পরিপূর্ণ হইল, তখনই তুমি আমার হাত এইভাবে ছাইড়া দিলা। আমি তোমার জন্য কি না করছি! আমি জীবনে এতটা কষ্ট করি নাই, এতটা পরিশ্রম করি নাই, যতটা আমি তোমাকে বিয়ে করার পরে করছিলাম। তারপরেও আমি কখনো তোমার হাত ছাড়ি নাই। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম।
মন থেকে ভালোবাসতাম। তোমার যত সুখ কষ্ট সব কিছু আমি ভাগ করে নিতে চাইছিলাম। আমি ভাবতাম তোমার কষ্ট মানে আমার কষ্ট, তোমার সুখ মানে আমার সুখ। আমি তো সব সময় সর্বদা তোমাকে সাপোর্ট করতাম। সব সময় আমি চাইতাম ভালো কিছু হোক, তুমি ভালো কিছু করো। যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে ছিলাম। আর তুমি যখন তোমার বাড়ি হইলো, গাড়ি হইলো, তখন আমার হাতটাই ছাইরা দিলা। জানো কাবির, আমি না জানতাম তোমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, কিন্তু আমি তোমাকে কখনোই কিছু বলতাম না। আমি সবসময় সব কিছু মুখ বুজে সহ্য করতাম। তুমি যে আমাকে এত মারধর করতে না, এত অন্যায় করতে না আমার সাথে, তারপরেও কেন তোমাকে কিছু বলতাম না জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি ভাবতাম তুমি একদিন সব বুঝবা। আমি মনে মনে অনেক কষ্ট পাইতাম জানো। যে কাবির আমাকে এত ভালোবাসতো, যার পুরো পৃথিবী ছিলাম আমি, যে কখনো আমার গায়ে ফুলের একটা টোকা দেয়নি, সেই কাবির আজকে প্রতিষ্ঠিত হয়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইয়া ও প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে, আমার গায়ে হাত তুলে আমাকে মারধর করে। কাবির, তোমার মনে আছে যেদিন তুমি আমাকে বাসা থেকে বের করে দিলা? ওই দিন রাতে তুমি অনেক নেশা করছিলা। যখন আমরা গরিব ছিলাম, যখন তুমি বেকার ছিল, তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তখন তুমি এই নেশাপানি করতে না। কিন্তু যেদিন তুমি নেশা করে বাসায় এসে ওর গায়ে হাত তুললে না, সেদিন জানো আমার মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছিল। আমার ওই দিন অনেক কষ্ট হয়েছিল। তুমি আমাকে এমন ভাবে মারধর করছো, আমার আমার শরীরের চাইতেও না আমার মনটা বেশি ক্ষত বিক্ষত হয়ে গেছিল। আমার মনটা বেশি কষ্ট পাইছিল। তুমি যখন আমাকে বাসা থেকে বের করে দিল না, জানো তখন শুধু আমি একটা কথাই চিন্তা করলাম, যে যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, সেই মানুষটা আমার সাথে এরকম কাজ কিভাবে করতে পারলো। একটা বার তার বিবেকে বাধা দিল না, একটা বার সে ভাবলো না যে আমি কোথায় ছিলাম আর কার জন্য কোথায় আসছি। পরে আমি ভাবলাম যে এই মানুষটা আমাকে আমাকে ছাড়া ভালো থাকবে, আমিও সেই মানুষটাকে ছাড়া ভালো থাকবো। কিন্তু দেখো, আমি তোমাকে অভিশাপ না দিলে কি হবে? আমার রূহ, আমার আত্মা প্রতিনিয়ত কান্না করছে। আর আল্লাহ না কোনো বান্দার কষ্ট সহ্য করতে পারে না। ওই যে একটা কথা আছে না, আল্লাহ সার দেয় কিন্তু কাউরে সাইরা দেয় না। আমি তোমাকে হয়তো অভিশাপ দিইনি, কিন্তু আমার রূহ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তোমাকে অভিশাপ দিছে। আর সেটা আর কেউ না দেখলে উপরে একজন আছে, উনি ঠিকই দেখছে। আর তুমি তোমার কষ্টের শাস্তিগুলো এইভাবে পাচ্ছ। হ্যাঁ কাবির, আমি ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। লেয়া, লেয়া, আমি এখন বুঝি আমি কতটা অন্যায় করেছি, কত বড় একটা ভুল করেছি। আমি আমি সব বুঝে গেছি নেয়া। আমার জীবনে না তোমাকে দরকার। আবার তুমি মাফ করে দাও নেয়া। চলো না, চলো না, আমরা আবার শুরু করি। আমরা শেষ থেকে আবার শুরু করি। চলো না নিয়া, চলো। আমি তোমাকে ছাড়া ভালো নেই নেয়া, চলো। কাবির, সেটার কোনোভাবেই সম্ভব না। এই জন্যই মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত। আমি আমি বিয়ে করে ফেলছি, আমি এখন অন্য কারো বউ। তুমি বিয়ে করছো লিয়া? আমি কি করব বলো? কতদিন তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি
তুমি যদি আমাকে ছাড়া অন্য একটা মানুষকে বিয়ে করে তার সাথে ভালো থাকতে পারো, তার কারণে আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতে পারো, তাহলে আমি আমি কার আশায় বসে থাকবো? আমি কার জন্য অপেক্ষা করব? যেই মানুষটাকে তো ভালোবাসলাম, যেই মানুষটাকে তো বিশ্বাস করলাম, যেই মানুষটার হাত ধরে আমি আমার ফ্যামিলি ত্যাগ করে বাসা থেকে বের হয়ে আসলাম, সেই মানুষটাই আমাকে বুঝলো না, সেই মানুষটাই আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। সেই মানুষটার আশায় আমি আর কিভাবে বসে থাকতাম? যাই হোক, তুমি এখন চলে যাও। আমার হাজব্যান্ড অফিস থেকে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর ও এসে যদি তোমাকে দেখে তাহলে সন্দেহ করবে। যাও, তুমি চলে যাও, আর কখনো আমার সামনে এসো না, আমার বাসার যে সীমানায় এসো না। আমি দোয়া করি তুমি যেখানেই থাকো আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। চলে যাও। অনিয়া, আমি তোমার সামনে আর কখনই আসবো না। তুমি তো ভালোই আছো, ভালোই থাকো। সারা টিসি সারা জীবন ভালো থেকো। আসি।